বামাপদবাবু এক নিরিবিলি জীবনযাপন করা একা মানুষ। না করেছেন বিয়ে, না আছে আত্মীয় স্বজন। যাদবপুরের এক পুরনো ভাড়া বাড়িতে কাটে তার একঘেয়ে নির্ঝঞ্ঝাট দিনগুলি। একটা নিখুঁত রুটিন, সকালে বাজার, দুপুরে অফিস আর রাতে সাদামাটা খাওয়ার। কোনো বিষয় নেই, না আছে কোনো গল্প। সেই নিঃসঙ্গতার ভিতরেই একদিন হঠাৎ একটা ছবি এসে বদলে দিল তার শান্ত নিশ্চুপ জীবন। পুরনো এক নিলাম ঘর থেকে কেনা একটা পুরু ফ্রেমের ছবি। দেখতে নিছক একটা গ্রামের দৃশ্য, কিন্তু যেই না সেটা বাড়ির দেওয়ালে ঝুলল, সেই ছবি তাকে ডাকতে লাগলো। রাতের পর রাত বামাপদবাবু স্বপ্নে দেখতে লাগলেন সেই ছবির মধ্যে থাকা গ্রাম, সেই লোকজন এবং এক মোড়ল ও কিছু ক্ষুধার্ত শিশু। প্রতিদিন ছবিটা একটু একটু করে বদলাতে থাকল, সাথে তিনি যেন তলিয়ে যেতে থাকলেন ছবির গভীরে, এক অন্ধকার অতীতে। এই ছবির ভিতরেই কি আটকে যাচ্ছেন তিনি, নাকি ছবির মানুষগুলো ফিরে আসছে তার জীবন চুরমার করতে? আজ সেই গল্পই শোনাবো আপনাদের। গল্পের নাম বামাপদবাবুর ছবি। লেখক দীপান্বিতা রায়। গল্পটি পুরোটা শুনুন। ভালো লাগলে এই রকম আরও খাঁটি গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গল্পটি শোনার পর একটি লাইক দিয়ে আপনাদের সমর্থন জানান। তাহলে শুরু করি। বামাপদবাবু মিতব্যয়ী মানুষ। বিয়ে থা করেননি, আত্মীয় স্বজন পুষ্যি বলতে কেউ নেই। দক্ষিণ কলকাতার যাদবপুর অঞ্চলে একটা দোতলা বাড়ির একতলায় ভাড়া থাকেন। একা মানুষ। মেসে থাকলেই সুবিধা হয়, কিন্তু বামাপদবাবু একটু নিরিবিলিতে নিজের মতন থাকতে ভালোবাসেন। লোকের সঙ্গে গা ঘেঁষাঘষি করে থাকা তার মোটেই পছন্দ নয়। বামাপদবাবুর ফ্ল্যাটটা ছোট হলেও ছিমছাম। একটা বসার ঘর, এক টুকরো খাবার জায়গা, রান্নাঘর আর শোবার ঘর। ঢোকার মুখে একটা ছোট গ্রিলে ঘেরা বারান্দাও আছে। একা মানুষ, এর বেশি কিছু দরকারও হয় না। গত 10 বছর উনি এই বাড়িতে আছেন। এর মধ্যে শুধু একবার পর্দা বদলানো ছাড়া আর কোনো পরিবর্তন আশেপাশের লোকের চোখে পড়েনি। তেমন কোনো গন্ডগোল না হলে আগামী 10 বছরেও হয়তো বিশেষ কিছু বদল হবে বলে বামাপদবাবু নিজেও অন্তত মনে করেন না। তার বাড়িওয়ালারও একই মত। এমন নির্ঝঞ্ঝাট ভাড়াটে তো আর সহজে পাওয়া যায় না। বছর 3 অন্তর শুধু একবার ঘরের কলি ফিরিয়ে দিতে হয়, ব্যাস। এছাড়া আর কোনো চাহিদা নেই বামাপদবাবুর। অথচ মাস পয়লায় ভাড়াটি ঠিক চলে আসে। 2 বছর অন্তর ভাড়া কিছুটা বাড়েও, তাতেও কখনো বিশেষ আপত্তি করেননি বামাপদবাবু। সকালে বেরিয়ে যান, সন্ধে ফেরেন। তাই জল কল নিয়েও কোনো সমস্যা নেই তার। সরকারি অফিসে আপার ডিভিশন ক্লার্কের চাকরি করেন বামাপদবাবু। মাইনে করি খারাপ নয়, অন্তত একা মানুষের পক্ষে তো বেশ ভালো। শখ শৌখিনতাও মোটেই নেই তার। তাই মাসের শেষে হাতে কিছু জমেও। বামাপদবাবু নিজে মনে করেন যে সেটা জরুরি, কারণ বিপদে পড়লে কিংবা অসুস্থ হলে টাকাই তো তার ভরসা। যদিও গত 10 বছরে তার একবারের জন্য মাথা ব্যথাও হয়নি, তবুও মানুষের শরীর তো, কখন খারাপ হয় সে কি বলা যায়।
এমনিতে বামাপদবাবুর জীবন একদম নির্দিষ্ট রুটিনে বাঁধা। রান্নাবান্না আর ঘরের অন্যান্য কাজকর্মের জন্য একটি মহিলা আছে। সে সকালে এসে বেল বাজালে তার দিন শুরু হয়। প্রথমেই 1 কাপ চা, সঙ্গে খবরের কাগজ। তারপর দাড়ি কামিয়ে স্নান সেরে অফিসের জন্য তৈরি হওয়া। ততক্ষণে ওই মেয়েটি দুবেলার রান্না সেরে ঘরদোর পরিষ্কার করে কাচাকুচি করে নেয়। বামাপদবাবুর খাওয়া হয়ে গেলে বাসনপত্র ধুয়ে ফেলে। তারপর রাতের খাবার ফ্রিজে তুলে বাড়ি তালাবন্ধ করে বেরিয়ে পড়েন। অফিসে টিফিন সারেন 2টি মাখন টোস্ট আর একটি ডিম সেদ্ধ আর একটি কলা দিয়ে। সেগুলো অফিসের বেয়ারাই এনে দেয়। 5টা নাগাদ কাজকর্ম শেষ করে অফিস থেকে বেরিয়ে সোজা বাড়ি। সন্ধেটা আর 1 কাপ চা আর সকালের বাসি খবরের কাগজ আর টেলিভিশনের অনুষ্ঠানে দিব্যি কেটে যায়। 10টায় রাতের খাওয়া সেরে সোজা বিছানায়। বন্ধুবান্ধব তার নেই, আত্মীয় স্বজনের সঙ্গেও তিনি বিশেষ যোগাযোগ রাখেন না। হেন বামাপদবাবুর কিন্তু একটা অদ্ভুত অভ্যাস আছে। প্রায় প্রতি রবিবার সকালেই তিনি পার্ক স্ট্রিটের অকশন হাউসে যান। কলকাতা শহরটা ইদানিং অনেক বদলে গেছে। বড় বড় শপিং মল, উড়ালপুল, 3 থাকের আলো, ডিস্কোথেক সব মিলিয়ে একটা বেশ ঝাঁ চকচকে ব্যাপার। কিন্তু তার মধ্যেও সাহেবপাড়া পার্ক স্ট্রিটে টিমটিম করে টিকে আছে কয়েকটা নিলাম ঘর, পুরনো জিনিসে ভর্তি। কিছু প্রায় নতুন আর কিছু আবার ব্যবহারের অযোগ্য। প্রতি রবিবার সকালে নিলাম হয়। সস্তায় পুরনো জিনিস কিনতে লোকজনও আসে। অনেকে আবার আসে পুরনো শৌখিন জিনিসের সন্ধানে। বামাপদবাবুর আবার শৌখিনতার বালাই নেই, আর কাজের জিনিসের খোঁজে যে তিনি যান তাও নয়। আসলে নিলাম ঘরের পুরনো জিনিস, রং আর ধুলোর গন্ধ আর হাঁকডাক সব মিলিয়ে তার বেশ ভালো লাগে। সিনেমা থিয়েটার দেখতে তিনি একদম ভালোবাসেন না। টিভিতে সিরিয়ালও দেখেন না। বই পড়ারও কোনো নেশা নেই। রবিবার সকালে রুটি আর আলুর চচ্চড়ি খেয়ে বেরিয়ে পড়েন। নিলাম ঘরে ঘুরঘুর করে 1 কাপ ভাঁড়ের চা খেয়ে দুপুর বাড়ি ফিরে যান। তবে নিয়মিত না হলেও নিলামঘর থেকে বামাপদবাবু যে একদমই কিছু কেনেননি তাও কিন্তু নয়। তার বসার ঘরে সস্তার বেতের একটা সোফা সেটের সঙ্গে রয়েছে একটা কারুকার্য করা কাঠের টেবিল। একটা পায়া খানিকটা ভাঙা ছিল বলে টেবিলটা বিক্রি হয়নি। বামাপদবাবু জলের দরে সেটিকে কিনে পায়ের নিচে একটা ইট বসিয়ে দিব্যি কাজ চালাচ্ছেন। তার রান্নাঘরে একটু ভারী সুন্দর কারুকাজ করা একটা চীনেমাটির টিপটও আছে। ঢাকনা হারিয়ে গেছে বলে সেটিও অনাদরে নিলাম ঘরে পড়েছিল। বামাপদবাবু সেটিকে নিয়ে এসেছেন এবং ঢাকনার সমস্যারও সমাধান করেছেন। পটে চা পাতা আর গরম জল দিয়ে মুখে একটা বাটি বসিয়ে ঢেকে দেন। ব্যাস, তারপরেই চা তৈরিতে আর কোনো সমস্যা নেই। শুধু কাপে ঢালার সময় একটু সতর্ক থাকতে হয় আর কি। অভ্যাস মতো সেই রবিবারেও নিলাম ঘরে এসেছিলেন বামাপদবাবু। বর্ষা শেষ হয়ে গেছে, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা। বাড়ি থেকে বেরোনোর সময় একবার ভাবলেন ছাতাটা নিয়ে বেরোবেন, কিন্তু তারপরেই মনে হলো শরৎকালের বৃষ্টি তো, হলেও হয়তো 1 পশলা ঝরেই থেমে যাবে। সেটুকু সময় রাস্তায় থাকলে কোথাও একটু দাঁড়িয়ে নিলেই হবে। নিলাম ঘরে সেদিন ভিড় নেই তেমন। মাসের শেষ, তাই খদ্দেরও কম। ছড়িয়ে ছিটিয়ে টুকটাক জিনিসপত্র রাখা আছে। বামাপদবাবুকে অবশ্য দোকানের সবাই চেনে। তিনি যে কিছু কিনবেন না তাও সবাই জানে, তাই তাকে নিয়ে কেউ খুব একটা মাথা ঘামায় না। তিনি নিজের মনে ঘুরে ঘুরে জিনিসপত্র দেখতে থাকেন। নিলামের ডাক তখনও শুরু হয়নি। জিনিসপত্র গোছগাছ চলছে। এমন সময় হঠাৎ বামাপদবাবুর চোখে পড়ল একটা ছবি, ব্রাউন রঙের ফ্রেমে বাঁধানো। বোঝাই যাচ্ছে পুরনো ফ্রেমটাকে খুলে পালিশ করা হয়েছে। জল রঙে আঁকা ছবিটা, বেশ ভালো ওয়াশের কাজ। ছবিতে দেখা যাচ্ছে একটা বড় গাছ, যার তলাটা বাঁধানো। সেখানে বসে আছে একটা বুড়ো মতো লোক।
পোশাক পরিচ্ছদ আর দেহের গঠনেই স্পষ্ট যে লোকটি বেশ হোমরা চোমরা মোড়ল জাতীয়। পাশেই একটা থালায় অনেক মিষ্টি রাখা। বুড়োর ঠিক সামনে একটা ঢাকা দেওয়া মস্ত জালা, তার উপর জল দেওয়ার জন্য একটা ঘটি লাগানো হাতা। বুড়োর পায়ের কাছে একটা কুকুর কিছু খাচ্ছে, আর দূরে দুটো বাচ্চা খেলছে, আর দুজন বাচ্চা খুব করুণ মুখে হ্যাংলার মতন মিষ্টিগুলোর দিকে তাকিয়ে বসে আছে। ছবিটা খুব মন দিয়ে দেখলেন বামাপদবাবু। তার কেবলই মনে হচ্ছিল ছবিটার মধ্যে যেন একটা গল্প আছে, কিন্তু ছবির মানুষগুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে বলে গল্পটা পুরো জানা যাচ্ছে না। বামাপদবাবু বেশ বুঝতে পারছিলেন যে তার খুব ইচ্ছে করছে গল্পটা পুরোটা জানতে, অথচ এটা যে বেশ বেয়াক্কেলে ইচ্ছে তার, সেটা তিনি ভালো মতনই জানতেন। কারণ ছবির মানুষগুলো তো আর কোনোদিনই নড়ে চড়ে গল্পের শেষটা তাকে বলে দেবে না। কিন্তু তবুও নিজের ইচ্ছেটাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। বামাপদবাবু খেয়াল করলেন ছবির গায়ে দামের টিকিট ঝুলছে, তার মানে আজ এটা নিলামে উঠবে। একটু পরেই ডাক শুরু হলো। এই প্রথম বামাপদবাবু বেশ একটু দুরু দুরু বুকে অপেক্ষা করতে লাগলেন। তার ভয় লাগছিল এই বুঝি ছবিটা কেউ কিনে নিল, এই বুঝি ছবিটার দাম সাংঘাতিক চড়ে গিয়ে নাগালের বাইরে চলে গেল। যদিও কেন এমন হচ্ছে সেটা তিনি নিজেও ঠিক বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু ছবিটা তেমন কোনো বিখ্যাত শিল্পীর আঁকা নয়। যিনি এঁকেছেন তার আঁকার হাত যে অকল্পনীয় কিছু তাও নয়। তাই ছবিটার প্রতি খদ্দেরদের কোনো আগ্রহ ছিল না। নিলামের শেষ দিকে তাই কোনো ডাকাডাকি ছাড়াই বামাপদবাবু করকরে 500 টাকা দিয়ে ছবিটা কিনে ফেললেন। তারপর ট্যাক্সিতে করে বাড়ি ফিরতে হলো, কারণ ততক্ষণে আকাশ ভেঙে বৃষ্টি নেমে জলে ভিজে ছবিটা পাছে নষ্ট হয়ে যায়, সেই ভয়ে ট্যাক্সিতে উঠেই কাঁচ তুলে দিলেন বামাপদবাবু। বৃষ্টির জন্য রাস্তায় জ্যাম হয়েছিল। ট্যাক্সির ভাড়া লাগলো প্রায় 150 টাকা। সব মিলিয়ে 650 টাকা সম্পূর্ণ বেহিসাবি খরচ। এমনিতে এরকম খরচ করার কথা বামাপদবাবু ভাবতেই পারেন না, কিন্তু আজ এতগুলো টাকা পকেট থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও ছবিটা যে শেষ পর্যন্ত তিনি বাড়ি আনতে পেরেছেন, সেই জন্য তার মনটা বেশ খুশি খুশি লাগছিল। ছবিটা বামাপদবাবু টাঙিয়েছেন তার শোবার ঘরে, ঠিক বিছানার পাশের খালি দেওয়ালের মাঝখানে। ঘুম থেকে উঠেই তাই ছবিটার দিকে চোখ যায় তার, আর ঘুমোতে যাওয়ার সময়ও চোখ এড়ানোর জো নেই। এমনকি মাঝরাতে ঘুম ভাঙলেও উল্টো দিকের জানালা দিয়ে এসে পড়ার রাস্তার আলোয় দিব্যি চোখে পড়ে ছবিটা। বামাপদবাবু অবশ্য সারাদিনে অনেকবারই ছবিটা দেখেন, আবার ইদানিং তো অফিস থেকে ফিরে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে ছবিটা দেখা তার প্রায় অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ছবিটা বাড়িতে নিয়ে আসার ঠিক 1 সপ্তাহ পর বামাপদবাবু একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। একটা গ্রামের রাস্তা, দুধারে চাষের ক্ষেত, একটু দূরে দূরে কুড়ে ঘর দেখা যাচ্ছে, আর রাস্তা দিয়ে হনহন করে হেঁটে আসছেন একজন বুড়ো মতন লোক। জামা কাপড় আর ভাবভঙ্গি দেখে বোঝাই যায় যে তিনি গ্রামের মোড়ল ধরনের কেউ একটা। এমন সময় দেখা গেল উল্টো দিক থেকে 4-5 জন ছেলে মেয়ের একটা দল আসছে। নিজেদের মধ্যে হুটোপাটি করতে করতেই তারা আসছিল, কিন্তু বুড়োকে দেখেই থমকে গেল, আর বুড়ো অমনি নাকে কাপড় দিয়ে চেঁচাতে লাগলেন, আই ছোট লোকের দল, খবরদার এই আমার কাছে আসবি না বলছি। তোদের হাওয়া গায়ে লাগলেও আমাকে এক্ষুনি চান করতে হবে। এই সরকার রাস্তা বানিয়ে দিয়েছে বলে কি তার ওপর দিয়ে যে কেউ যাবে নাকি? কতবার বলেছি ওরা পাকা রাস্তায় উঠবি না, কানে কথা যায় না তোদের? বুড়োর চিৎকারে ভয় পেয়ে বাচ্চাগুলো নেমে গেল রাস্তার পাশের নিচু জমিতে, আর বুড়ো তাদের দিকে একবার আগুন চোখে তাকিয়ে ফের হনহন করে হেঁটে কোথায় জানি চলে গেলেন।
ঘুম ভেঙে বামাপদবাবু বুঝতে পারলেন স্বপ্নটা তার হারিয়ে যায়নি, দিব্যি স্পষ্ট মনে আছে। আর বারবারই মনে হচ্ছে ওই বুড়ো লোকটা যেন তার খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছেন। রহস্য ভেদ হলো সন্ধেবেলায়। অফিস থেকে ফিরে অভ্যাস মতন ছবিটা খুঁটিয়ে দেখতে গিয়ে বামাপদবাবু বুঝতে পারলেন স্বপ্নে দেখা বুড়ো লোকটার সঙ্গে ছবির বুড়োর বেশ মিল আছে। স্বপ্নটা কিন্তু বামাপদবাবুর পিছন ছাড়ল না। দুদিন পরেই আবার ঘুমের মধ্যে সেই গ্রামটাকে দেখতে পেলেন তিনি। এবার অবশ্য স্বপ্নটা একটু বড়। বামাপদবাবু বুঝতে পারলেন দীর্ঘদিন ধরে গ্রামে বৃষ্টি হয়নি, খরা চলছে। গ্রামের লোকেরা তাই একটা পুজোর আয়োজন করতে চাইছে। একটা আটচালার নিচে অনেকে বসে আলোচনা করছে। ওই বুড়োটা গ্রামের মোড়ল, তিনি বসে সবার মাঝখানে। ওদের থেকে একটু দূরে মাটিতে উবু হয়ে বসে আছে ছেঁড়া ময়লা জামাকাপড় পরা কয়েকটা লোক। দেখে বোঝাই যায় তারা হত দরিদ্র এবং নিচু জাতের মানুষ। তাদের পিঠের কাছে দাঁড়িয়ে সেই বাচ্চা ছেলে মেয়েগুলো। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে বামাপদবাবুর মনে হলো ছবিটা যেন একটু বড় হয়ে গেছে, কিন্তু সে তো আর সম্ভব নয়। তাই ব্যাপারটাকে মনের ভুল বলেই উড়িয়ে দিলেন তিনি। স্বপ্নের গলাটা এবার বামাপদবাবুকে ক্রমশ পেয়ে বসতে লাগলো। তিনি নিজে গ্রামের ছেলে এবং নিচু জাতেরও অবশ্য। শহরে এখন আর জাতপাত নিয়ে তেমন কেউ মাথা ঘামায় না, কিন্তু প্রত্যন্ত গ্রামে নিচু জাতের মানুষকে অচ্ছুত করে রাখার প্রবণতা এখনও বিদ্যমান। ছোটবেলায় তাকেও এজন্য অনেক অপমান অবহেলা সহ্য করতে হয়েছে। অনেক কষ্টে নিজের চেষ্টায় পড়াশোনা শিখে তিনি বড় হয়েছেন। তাই যেসব উচ্চবর্ণের মানুষের মধ্যে এরকম মানসিকতা থাকে তাদের প্রতি বামাপদবাবুর ভিতরে ভিতরে একটা রাগ কাজ করে। স্বপ্নের বুড়ো কি করে তা জানার তাই তার ভারী আগ্রহ। ইদানিং রোজই স্বপ্ন দেখছেন বামাপদবাবু। স্বপ্নের ভিতরে গল্পও এগোচ্ছে প্রতিদিন। গ্রামের লোকেরা পুজোর আয়োজন করে ফেলেছে, পুজো হবে, যজ্ঞও হবে, কিন্তু পুরোহিত বলেছে তারপর পুজোর প্রসাদী আর মিষ্টি জল সমেত রাস্তার মোড়ে বসে মোড়লকেই বিলি করতে হবে। সারাদিন উপসী থেকে তিনি তৃষ্ণার্ত মানুষকে জল দান করবেন, তবেই বৃষ্টি নামবে। এদিকে বামাপদবাবুর রোজকার রুটিনেও ইদানিং বেশ পরিবর্তন হয়েছে। সকালে ঘুম থেকে উঠে স্বপ্নের সঙ্গে মিলিয়ে ছবিটিকে খুঁটিয়ে দেখতে গিয়ে আজকাল প্রায় দিনই তার অফিস যেতে লেট হয়ে যাচ্ছে। কাজেও তেমন মন দিতে পারেন না। সারাক্ষণই মনে হয় কতক্ষণে বাড়ি গিয়ে ছবিটা দেখবেন। ছবির আয়তনও রোজ একটু একটু করে বাড়ছে। ব্যাপারটা যে তার কাজের মেয়ে বাসন্তীর নজরে পড়েনি তাও নয়। ঘর মুছতে মুছতে বাসন্তী হঠাৎ বলল, ছবিটা কেমন যেন বড় বড় ঠেকছে না বাবু? কই না তো, এরকমই তো ছিল, তাড়াতাড়ি বলে উঠলেন বামাপদবাবু। কিন্তু তার নিজের গলাটা নিজের কানেই কেমন যেন অস্বাভাবিক শোনাল। বাসন্তীও কেমন যেন অবাক হয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। সেদিনই অফিসে তার সহকর্মী অতুল হঠাৎ ইয়ার্কির সুরে বলে উঠল, এই কি ব্যাপার মামাপদ, হ্যাঁ আজকাল মুখে কোনো বিদেশি ক্রিম ট্রিম লাগাচ্ছ নাকি? বয়স তো মনে হচ্ছে 20 বছর কমে গেছে। চুলেও তো দেখছি রং করে ফেলেছো। বাড়ি ফিরে দাড়ি কামানোর আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখলেন বামাপদবাবু। সত্যিই বয়স কমে গেছে তার। কপালের সামনের দিকের চুল বেশ খানিকটা উঠে গেছিল, সেটা আবার ফিরে এসেছে। পাকা চুল নেই একটিও। কপালের ভাঁজটাজও কোথায় যেন উদাও হয়ে গেছে। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে ছবিটা খুঁটিয়ে দেখতে গিয়ে বামাপদবাবু বুঝলেন ছবিটা শুধু বড়ই হয়নি, বদলেও গেছে খানিকটা। বুড়ো লোকটা যে গাছের নিচে বসে আছে তার পিছনে এখন বেশ খানিকটা খোলা জায়গা দেখা যাচ্ছে, আর হালকা হালকা
ঝোপঝাড়ও রয়েছে। বামাপদবাবু অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছেন, যাওয়া সম্ভব নয়। তার টেবিলের ড্রয়ারে প্রায় হলদে হয়ে যাওয়া একটা ছবি আছে, ক্লাস 10-এর ফেয়ারওয়েলের ছবি। সেখানে আরও জনা 25 ছেলের সঙ্গে সদ্য গোঁপ ওঠা তিনিও আছেন এক কোণে। তার এখনকার চেহারাটা ঠিক ওই রকম। শার্টের হাতা গুটিয়ে এখনো কোনো রকমে পড়া চলছে, কিন্তু বয়স আর একটু কমলে লুকিয়ে বেরিয়ে পাড়ার দোকান থেকে বাচ্চাদের জামা কাপড় কিনে আনতে হবে তাকে। বেড়াতে যাচ্ছেন বলে আপাতত বাসন্তীকে আসতে বারণ করেছেন। সে একেবারে মাস পয়লায় আসবে মাইনে নিতে। নিজেই কোনো রকমে ভাতে ভাত ফুটিয়ে খাচ্ছেন। ছবির গল্পটা প্রতি রাতের স্বপ্নে এখন দ্রুত গতিতে এগোচ্ছে। মোড়লের মোটেই ইচ্ছে নেই যে গরমের মধ্যে উপোস করে জল মিষ্টি বিলি করার, কিন্তু পুরোহিত বলেছে আর কেউ কাজটা করলে ফলও হবে না। তাই গ্রামের লোকের চাপে তাকে রাজি হতে হয়েছে। এদিকে বাচ্চাগুলো ভারী খুশি। তারা ঠিক করে ফেলেছে ঘন্টায় ঘন্টায় গিয়ে জল আর মিষ্টি চাইবে। পুরোহিত তো বলেই দিয়েছে সেদিন কাউকে ফেরানো যাবে না। গল্পের সঙ্গে পাল্লা দিয়ে ছবির আয়তনও ক্রমশ বাড়ছে। ছবিটা এখন প্রায় গোটা দেওয়ালটাই ঢেকে ফেলেছে। মোড়লের ধুতির ভাঁজ, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি, দূরের বাচ্চাদের চোখের কোণে জল, সবই এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আর তাতেই যেন ছবিটার আকর্ষণও অনেক বেড়ে গিয়েছে। আজকাল কোনো রকমে স্নান খাওয়া সেরে সারাদিনই ছবিটার সামনে বসে থাকেন বামাপদবাবু। অবশেষে পুরোহিতের নির্দেশ মেনে সংক্রান্তির দিন পুজো পাঠ যজ্ঞের পর গাছতলায় জল মিষ্টি নিয়ে বসলেন মোড়ল। গ্রামের লোকজন, পথচারী অনেকেই এসে জল মিষ্টি খেলো। নিচু জাতের বাচ্চাগুলো কিন্তু ঘুরঘুর করছে আশেপাশেই। তারা মাঝে মাঝেই লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছে মিষ্টিগুলোর দিকে। জায়গাটা একটু ফাঁকা হতেই সাহস করে গুটি গুটি করে এগিয়ে এলো তারা। তাদের আসতে দেখেই মুখটা শক্ত হয়ে গেল মোড়লের। তারপর কিরকম যেন একটা বিচ্ছিরি করে বলল, কিরে মিষ্টি খাবি? আয় আয়, এদিকে আয়। বাচ্চাগুলো এগিয়ে আসতেই থালা থেকে মিষ্টি তুলে নিল মোড়ল। তারপর ছোট ছোট বাড়ানো হাতগুলোর বদলে মিষ্টিগুলো পায়ের কাছে বসে থাকা কুকুরটার মুখের সামনে ধরে ভাঙা দাঁতে নিষ্ঠুর হাসি হেসে বলল, কি ভেবেছিলি? হ্যাঁ, আমার হাত থেকে মিষ্টি খাবি? এই পুরোহিত বলেছে বলে কি তোদের জল দেব আমি? ছোট জাতের ছোড়াদের কত শখ! হ্যাঁ, তোদের জল দিলে পুণ্য হয় না রে, পাপ হয় পাপ। মোড়লের কথাগুলো শুনতে শুনতে ঘুমের মধ্যেই যেন মাথায় আগুন ধরে গেল বামাপদবাবু। মাথার পাশে রাখা কাঁচের পেপার ওয়েটটা তুলে সোজা ছুড়লেন মোড়লের মাথা লক্ষ্য করে। মাস পয়লা। বেতন নিতে এসে বাসন্তীর অনেক ডাকাডাকিতেও দরজা খুললেন না বামাপদবাবু। শেষ পর্যন্ত পুলিশ ডাকলেন বাড়িওয়ালা। কিন্তু দরজা ভেঙে দেখা গেল ঘরে কেউ নেই, শুধু শোবার ঘরের দেওয়াল জোড়া একটা মস্ত ছবি। তাতে একটা বট গাছের নিচে উপুর হয়ে পড়ে আছে একটা বুড়ো লোক, মাথা থেকে রক্ত পড়ছে। আর তার সামনে রাখা থালা থেকে মিষ্টি তুলে খাচ্ছে কতগুলো বাচ্চা ছেলে মেয়ে। বাসন্তী বলার চেষ্টা করছিল যে এই ছবিটা নাকি আগে অনেক ছোট ছিল আর দেখতেও অন্যরকম ছিল, কিন্তু তার কথায় কেউ পাত্তা দেয়নি। বামাপদবাবু গেলেন কোথায়? কোনো চিঠিপত্র রেখে গেছেন কি? এইসব খুঁজতেই ব্যস্ত ছিল সবাই। কেউ খেয়ালও করেনি যে ছবিতে বুড়োর পেছনে ঝোপের পাশে একটা বাচ্চা ছেলে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার রাগী মুখটার সঙ্গে টেবিলের ওপর বামাপদবাবুর পারিবারিক ছবি, যেখানে
বাবার হাঁটুতে হাত রেখে 10 বছরের বামাপদ বাবু বসে আছেন। তার চেহারার অদ্ভুত মিল।